আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গভর্নেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন পার্ট টুর আজকে প্রথম ক্লাস আপনাদের। আজকে আমরা কোর্স প্ল্যান নিয়ে কথা বলবো এবং আহ, আমাদের আসলে এই কোর্সটা আমরা কিভাবে কন্ডাক্ট করব, কি 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 ইস্যুস থাকবে, আপনারা আপনাদেরকে আমি কিভাবে কোন কোন জায়গায় সাপোর্টিভ রোলে দেখতে চাই বা কোন জায়গায় কিভাবে আপনারা রোল প্লে করবেন সেই ইস্যুসগুলি নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ আজকে। শুরুতেই সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের কোয়েশ্চেনটা একটু দেখে আসতে চাই যে এই কোয়েশ্চেনটা আপনাদের সাথে কতটুকু অ্যালাইন, আসলে নতুন সিস্টেম অনুযায়ী আপনারা আপনাদের কপ আপ কন্ডিশনটা কতখানি বা আপনারা কিভাবে এটাকে ডিল করবেন। জিএফ এর ক্ষেত্রে আপনাদের একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে অনেকে আমরা আছি যারা জিএফ এটা পার্ট ওয়ানে পড়ে আসছি। আমি যদি ভুল না করে না থাকি, আমরা অনেকেই আছেন যে জিএফ এটা পার্ট ওয়ানে পড়ে আসছি। হ্যাঁ, অনেকেই আছেন। তো জিএফআই তে পার্ট ওয়ানে আমরা যা পড়ে আসছি, পার্ট টুর সাথে পার্ট ওয়ানটাকে আসলে কোনো ধরনের পার্থক্য করা যায় না। সেম বুকস, সেম রিডিং ম্যাটেরিয়ালস, সেম জিনিস, সকল কিছু একই রকম। নতুন সিলেবাস অনুযায়ী সুতরাং এইটা আপনাদের জন্য একটু রিজনেবল সাবজেক্ট। অন্য যে কোনো সাবজেক্টের তুলনায় অন্য যে কোনো সাবজেক্ট যতখানি কঠিন বা স্পেসিফিকেশনের ক্ষেত্রে আহ, যত মানে বুকিশ নলেজ লেখার ইস্যু থাকে, জিএফআইটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেই সাবজেক্ট আপনি চাইলে বুকিশ লেখার বাহিরে অন্য কিছুও নিজের মতো করে লিখতে পারেন, যদি আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আপ টু দ্য মার্ক থাকে। বরাবরের মতো অন্যান্য চ্যাপ্টারের মতো এখানেও চারটা ব্রড কোয়েশ্চেন, তবে কিছুক্ষণ আগে আমরা ক্রেডিটের ক্লাস করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র এ বি কোয়েশ্চেন ছিল। এখানে আসলে এ বি সি তিনটা কোয়েশ্চেন দিয়ে চার সেট কোয়েশ্চেন দেওয়া হয়েছে এখানে। চার সেট থেকে যে কোনো দুই সেট কোয়েশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে, এবং এই দুইটা সেটের ক্ষেত্রে আপনার কোন কোন জায়গাটাতে আপনি হাইলাইটেড দি ফলো করবেন সেটা আমরা আলোচনা করব আমাদের ডিসকাশনে। বাট চারটা বড় প্রশ্ন থাকে। গত বছর দুইটা ম্যাথ ছিল, বরাবরই দুইটা ম্যাথ থাকে। দুইটা ম্যাথ ছিল। তো আসলে দুইটা একটু ফ্রিকুয়েন্ট টাইপের দুইটা ম্যাথ দিয়েছে, কারণ সত্যিকার অর্থে জিএফআই তে যেমন ক্রেডিট অপারেশন স্পেসিফিকেশন আছে ম্যাথ দেওয়ার মতো, ম্যাথের স্পেশাল চ্যাপ্টার আছে, কিন্তু জিএফআই তে আসলে ওরকম চ্যাপ্টার নাই যে চ্যাপ্টারের উপর বেস করে আমি আসলে ম্যাথটা করতে পারি। সো এরা আসলে বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন কনসেপ্টের হেল্প নিয়ে ওরা হচ্ছে কোয়েশ্চেনটা রেডি করতে পারে বা রেডি করে। গত বছর এমন হয়েছে, যেমন আমরা জিএফআই এর মডিউল 4-এ গিয়ে রিস্ক ওয়েটেড অ্যাসেটের একটা ম্যাথ পড়েছি বা পড়বো, সেই ম্যাথ বা সেই কনসেপ্টটাকে মাথায় রেখে তারা প্রথম ম্যাথটা করেছে। এবং এটা অনেকখানি রিস্কে আমরা এই ম্যাথটা করেছি, রিস্ক ম্যানেজমেন্ট। সেকেন্ড একটা ম্যাথ দিয়েছে ডিবিও কর্পোরেট গভর্নেন্স ইফেক্টিভনেস। ইট ইট ওয়াজ ফাউন্ড টোটাল বোর্ড মিটিং শিডিউল ইন ইয়ার 12, বোর্ড মিটিং অ্যাকচুয়ালি হেল্ড 9, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস অ্যাটেন্ডেন্স 6 out of 9, রিস্ক কমিটি মিটিং স্কেজুল 6, রিস্ক কমিটি মিটিং হেল্ড 4, ক্যালকুলেট দ্য ফলোইং গভর্নেন্স কেপিআই ইন পার্সেন্টেজ, বোর্ড মিটিং কমপ্লায়েন্স রেশিও, মানে কতটুকু হয়েছে, কত পার্সেন্ট ক্লাস হয়েছে। কত পার্সেন্ট ক্লাস হয়েছে, 9-কে 12 দিয়ে ভাগ করলে কত পার্সেন্ট বেড়ে যাবে, সেম একই রকম এখানেও। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাটেন্ডেন্ট রেশিও, রিস্ক কমিটি মিটিং কমপ্লায়েন্স রেশিও, মানে এটা আসলে এটা কেটে দিয়ে ভাগ করলে হয়, এটা কেটে দিয়ে ভাগ করলে হয়, এটা কেটে দিয়ে ভাগ করলে হয়, হয়ে যায়। এইটুকু মিলে একটা ম্যাথ রেজাল্ট হয়। 9-কে 12 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট, 6-কে 9 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট, 4-কে 6 দিয়ে ভাগ করলে যে রেজাল্ট, এই তিনটা হচ্ছে প্রথম 6 মার্কসের জন্য 2 মার্কস করে। মানে আপনি যদি লিখতে পারেন তাহলে এইটা 2 মিনিট লাগে এই ম্যাথটা করতে। বি নম্বরে বলছি, বাংলাদেশ ব্যাংক সেট এ মিনিমাম থ্রেশহোল্ড অফ 60-75% অ্যাটেন্ডেন্স রেট ফর বোথ দ্য বোর্ড অন রিস্ক কমিটি অ্যানালাইসিস, whether the bank has complied, suggest corrective governance actions for non-compliance। আপনি যদি আমাকে বলছে যে সেন্ট্রাল ব্যাংকের একটা রেগুলেশনস আছে যে যে কোনো জায়গায় ব্যাংক সাইডে মিনিমাম 70% অ্যাটেন্ডেন্স রোল ফর দ্য বোথ অ্যান্ড রিস্ক কমিটি, রিস্ক কমিটি এবং বোর্ড কমিটিতে 75% মেম্বারের অ্যাটেন্ডেন্স থাকতে হবে, অ্যাটেন্ডেন্স রেট ফর অ্যাটেন্ডেন্স থাকতে হবে 75%-এর। এখন এইখানে 75% ফলো করা হয়েছে কি না সেটা হচ্ছে
আমাকে একটু অ্যানালাইসিস করে বের করতে হবে, যেটা আমি দুইয়ে বিতে এতে বের করেছি, সেই অ্যানালিসিসটাই একটু যদি আপনি ডিটেল আলোচনা করেন তাহলে মোটামুটি এখানে হয়ে যাবে। একটা কেস দিয়েছে, দুইটা কেস দিয়েছে দুইটা ব্যাংকের, এবং এই দুইটা কেসের দুইটা টপিকসের উপর বেস করে এই দুইটা কেস দাঁড় করানো হয়েছে। হুম। এখানে এখানে কমপ্লায়েন্স রিলেটেড ইস্যুসটাকে, অর্থাৎ অর্থাৎ ট্রেড গভর্নেন্সের ইস্যুসগুলিকে মূলত হাইলাইট করবে। এইতে এটাতে মানে মোটামুটি আপনি ধরে নেন যে একদম ইজিয়ার কোয়েশ্চেনই হবে। এখান থেকে খুব বেশি উল্টাপাল্টা কেস স্টাডি দেওয়ার কোনো সুযোগ নাই। আন্ডারস্ট্যান্ডিং টার্মিনোলজি এটা বরাবরের মতোই, এখানেও বললি আই এম সেইং দ্যাট সবকিছু কমন পড়বে। সিঙ্গেল কোশ্চেন, এটা আগের বছর আপনাদের ছিল এই সাবজেক্টে একটা মাত্র সাবজেক্ট, যেই সাবজেক্টে সিঙ্গেল কোশ্চেন অ্যান্সার দিতে হতো 2 মার্কস করে। এই 2 মার্কস করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া। এখানেও হয়তো অনেক সময় আপনার বিভিন্ন টু সাম এক্সটেন্ট বিভিন্ন কনস্ট্যান্টের কারণে আপনি হয়তো 10টা প্রশ্ন কমন না পড়লেও আপনার 8টা প্রশ্ন আপনাকে নিজের মতো করে কমন ফেলতে হবে, সেই অনুযায়ী পড়তে হবে। এতটুকু জিনিস যদি আপনি রিকভারি করতে পারেন, তাহলে ইট ইজ মাচ ইজিয়ার ফর ইউ টু পাস দ্য এক্সাম। এখন এক্সাম পাশ করতে গেলে, যখন আমি এক্সাম পাশের ইস্যুতে যাব বা এক্সামের ইস্যুতে যাব, আমরা অন্যান্য সাবজেক্টের মতো এই সাবজেক্টগুলিও সবগুলি জিনিসকে একসাথে একটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব। কারণ আপনারা জানেন যে জিএফআই এর যে বই আছে, সেই জিএফআই এর বইয়ে যে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশন আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনগুলিকে আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনে নিব। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে যেই কম্পারিজন থাকবে, যেই কোয়েশ্চেন্স থাকবে, সিঙ্গেল কোয়েশ্চেন্স থাকবে, অথবা যদি কম্পেয়ার টু দ্যাট চ্যাপ্টার্স গ্র্যাভিটি, যদি সেখানে কোনো আহ, উম, আপনার নতুন কোনো কেস স্টাডি অ্যাড করতে হয়, অথবা ওই চ্যাপ্টারের সাথে যদি মিলিয়ে কোনো জায়গায় কোনো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেট করতে হয়, সেটা আমরা সেট করব। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে আমরা ডিসকাশনটা স্টার্ট করব বা ডিসকাশনটা রাখবো। কেস স্টাডি, প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস, কারণ আপনাকে আর প্রশ্ন নিয়ে ডিটেইল অ্যানালাইসিস আমরা যাব না, কারণ আমরা যে সাজেশনটা রেডি করব বা আমরা যে সলিউশনটা রেডি করব, সেখানে আপনাদের এই কোয়েশ্চেন প্যাটার্নটা বা এই অ্যাক্টিভিটিসগুলিকে মাথায় রেখেই আমরা সেই কোয়েশ্চেন প্যাটার্ন বা সেই কোয়েশ্চেনের ইস্যুসগুলিকে অ্যাড করব। এই জন্য কোয়েশ্চেন যেহেতু আমরা অ্যানালাইসিস করে সেখানে নিয়ে নিব, আমরা আর এগুলি আলাদা করে এখানে পড়ার দরকার নাই, বা আমরা পড়তে মানে দেখার দরকার নাই, টাইম আমরা ওয়েস্ট করব না। আমরা রেগুলার, যদি আপনাদের কোনো ইস্যুস না, ইভেন ইভেন বইতেও যদি মনে করি যে বইটা, কারণ বইটা দেখে আমার এখানে আসলে আর খুব বেশি ইফেক্টিভনেস কিছু থাকবে না, বইতে চ্যাপ্টার ওয়াইজ যা যে 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 জিনিসগুলি থাকবে সেগুলি আমরা আমাদের চ্যাপ্টার 1-এর ডে 1-এর শিটে মোটামুটি ডিসকাস করে ফেলবো। আমরা এখন চ্যাপ্টার 1টা স্টার্ট করে ফেলবো। এই চ্যাপ্টারে যেহেতু এখানে টেকনিক্যাল ইস্যুস কম, এবং যে সাবজেক্টগুলি আমাদের টেকনিক্যাল ইস্যুস কম থাকবে, সেই সাবজেক্টগুলি আমরা একটু দ্রুত শেষ করব, আবার একটু আগে 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 পড়ে দিব। স্পেশালি রমজানের ইস্যু আছে, যাতে আমাদের খুব বেশি মানে ব্যাক পেতে না হয়। জিএফআইতে এটা হচ্ছে মডিউল 1, যেখানে লেখা আছে কর্পোরেট গভর্নেন্স বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্টে কর্পোরেট গভর্নেন্সের বেসিক কনসেপ্ট আমাদের আসলে কোন কোন জিনিসকে অ্যাড করানো হয়েছে বা কি কি আমাদের মাথায় রাখতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স বলতে কি বোঝায়, আর কর্পোরেট গভর্নেন্সটা কেন ইম্পর্ট্যান্ট। কর্পোরেট গভর্নেন্স বলতে কি বোঝায় এবং কর্পোরেট গভর্নেন্সটা কেন ইম্পর্ট্যান্ট। কর্পোরেট গভর্নেন্সটা আসলে কি? প্রথম দিকে বলা আছে কর্পোরেট গভর্নেন্স কোন ওয়ার্ড থেকে এসছে, এবং ওই ওয়ার্ডের পার্টগুলি, ওইটার কোনটার মানে কি সেটা। কিন্তু কর্পোরেট গভর্নেন্সটা আসলে হোয়াট ডাজ ইট মিন? কর্পোরেট গভর্নেন্সটা হচ্ছে কোনো একটা কান্ট্রির সবচেয়ে বড় অস্ত্র, সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স হচ্ছে এমন কিছু সিস্টেম, এমন কিছু নিয়ম, এমন কিছু নীতি, এমন কিছু দায়িত্ব, এমন কিছু রুলসের কালেকটিভ সমষ্টি, যেই জিনিসগুলি যেই জিনিসগুলি ওই গভর্নেন্সটায় যারা জড়িত তাদেরকে মেন্টালি মেন্টালি পুশ আউট করে যে প্লিজ তুমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করো, তুমি সৎ থাকো, তুমি কোনো জায়গায়
আনফেয়ার মিনস অ্যাডাপ্ট করো না, তুমি কোনো জায়গায় নেপোটিজম করো না। বাই ডিফল্ট, বাই ডিফল্ট আমাদের মনের ভিতর সেট করে দেয় যেই সিস্টেমটা, যেই প্রসেসটা, সেই প্রসেসটার নাম হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। মূলত দ্যাট ইজ কল্ড গভর্নেন্স। আর প্রাতিষ্ঠানিক পর্যায়ে যদি সেটা হয়, সেটার প্রকাশ হয়, তখন আমরা সেটাকে বলবো কর্পোরেট গভর্নেন্স। আরেকটু গোছায় বলি বা আরেকটু এলোভেরেটলি বলি, দেখেন, এই আমি ক্লাসের শুরুতে বলেছি যে একটা সাবজেক্ট যেটা আপনি একটু নিজেই লিখতে পারবেন, যেটা নিজে লিখতে পারবেন। সো আপনি যদি আমার কথাগুলি বুঝেন, বিলিভ মি, আমার কথা শুনে অনেকেই এই কর্পোরেট গভর্নেন্স পরীক্ষা পাশ করে আসছে। আমার কথা শুনছে শেষের দিকে এসে 2 দিন, আপনাদের জন্য আবার টেকনিক না এটা, শেষের 2 দিন আগে একটু, ভাইয়া শেষের দিকে যে সিঙ্গেল কোশ্চেনগুলি কোনগুলি কোথা থেকে পড়বো আমাদেরকে একটু নোটিফাই করে দেন, নোটিফাই করে দাও কর্পোরেট জিএফআই তে। মানে আমার এখানে কি কেউ আছেন গত বছর পরীক্ষা দিয়েছেন এবার রিপিট? জিএফআই তে কেউ থাকার কথা না। গত বছর পরীক্ষা দিয়েছেন, আবার রিপিট করছেন এবার। যদি 1-2 জন থেকে থাকে তারাও পরীক্ষা দেয় নাই, গত বছর রেজিস্ট্রেশন করছে এবার পরীক্ষা দেয় নাই, এমন আছে পরিচিত আমার, যে ভাইয়া বিভিন্ন ফ্যামিলি আরে না, ইস্যুজের আমি কারণে। ছিলাম, পরীক্ষা দেই নাই। হ্যাঁ, এই যে কিছু এমন কিছু এমন কিছু আছে, এমন এমন কয়েকজন আছে। কিন্তু আহ, আমার জাস্ট রেকর্ডিংটা শুনে যারা কর্পোরেট গভর্নেন্স পরীক্ষা দিবেন প্লিজ, কারণ এখানে তো আমি ক্রেডিটের মতো আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি জাজমেন্ট করার সুযোগ নাই, দরকার নাই, ম্যাথের ইস্যুস নাই, আপনি পাশ করবেন। শুধু এবার যে ম্যাথগুলি অ্যাড করেছে, ম্যাথগুলি নিয়ে হয়তো অ্যানালিসিসের একটু টুকটাক একটু কাজ থাকবে, তাও ছোট 2টা ম্যাথ আছে কর্পোরেট গভর্নেন্স, আমরা ওই 2টা ম্যাথই করব, সেই 2টা ম্যাথ থেকে একটা ম্যাথ পরীক্ষা আসবে। আমরা আসলে আলোচনা করছিলাম গভর্নেন্স বলতে কি বোঝায়, এবং আমি বলছিলাম আহ, পৃথিবীতে ধর্মীয় গ্রন্থের পরে যদি কোনো পাওয়ারফুল ওয়ার্ড কনসেপ্ট থাকে সেটা হচ্ছে গভর্নেন্স। ধর্মীয় কনসেপ্ট, ধর্মীয় রিডিং ম্যাটেরিয়ালস রেফারেন্সের পরে যদি পাওয়ারফুল কোনো কনসেপ্ট থাকে সেটা হচ্ছে গভর্নেন্স। হাউ? গভর্নেন্স হচ্ছে অনেকগুলি জিনিসের সমষ্টি। সেখানে কি কি থাকে? অনেকগুলি রুলস এর সমষ্টি, অনেকগুলি নিয়মের সমষ্টি, অনেকগুলি দায়িত্বের সমষ্টি, অনেকগুলি সিস্টেমের সমষ্টি। যেই জিনিসগুলি একত্রে কোনো একজন ব্যক্তির মধ্যে যদি ইনপুট করা যায়, তাহলে সেই ব্যক্তি নিজে থেকে সৎ হবেন, নিজে থেকে সত্য কথা বলবেন, নিজে থেকে নেপোটিজম করবেন না, নিজে থেকে করাপশন করবেন না, নিজে থেকে অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করবেন, নিজে থেকে ট্রান্সপারেন্সিটা এনশিওর করবেন। তাহলে দেখেন হাউ পাওয়ারফুল দিস ওয়ান। এবং এই এই যে অনেকগুলি নিয়ম, অনেকগুলি নীতি, অনেকগুলি ডিরেকশনস, অনেকগুলি অ্যাডভাইস, অনেকগুলি কন্ট্রোল, অনেকগুলি রেগুলেশনস রয়েছে, এই সকল রেগুলেশনস, নিয়ম, নীতি, অ্যাডভাইস, সিস্টেম একত্রিত হওয়া, একত্রিত একটা প্যাটার্ন, একত্রিত একটা সংকর সিস্টেম আপনার নিজের ভিতরে আপনি যখন নিতে পারবেন, তখন আপনি নিজে থেকে, নিজে থেকে, নিজে থেকে সৎ থাকবেন, নিজে থেকে অ্যাকাউন্টেবল থাকবেন, নিজে থেকে ট্রান্সপারেন্ট থাকবেন, নিজে থেকে সত্য কথা বলবেন, নিজে থেকে আত্মীয় স্বজনের দিকে তাকাবেন না, নিজে থেকে কোনো ধরনের করাপশনে জড়িত হবেন না। তাহলে গভর্নেন্স কিন্তু 2টা পার্ট। একটা হচ্ছে সেট অফ রুলস, যেখানের মধ্যে অনেকগুলি জিনিসের কথা বললাম আমি, দায়িত্ব, নিয়ম, নীতি, ডিরেকশন, অ্যাডভাইস, তারপরে পলিসি, প্রসিডিওর, সিস্টেম, এগুলির একটা সমষ্টি গ্রুপ আপনার সামনে সেট করা আছে। এই সেটটা ইউ হ্যাভ টু বি ডাইজেস্ট। যদি আপনি ডাইজেস্ট না করেন তাহলে এটা গভর্নেন্স কিন্তু না। আমি সেট করে রাখছি কিন্তু এটা আপনি ডাইজেস্ট করেন নাই, তাহলে এটা গভর্নেন্স না। কারণ এই গভর্নেন্সের আউটপুট হচ্ছে ওই যে ইউ উইল বি ট্রান্সপারেন্ট, ইউ উইল বি অ্যাকাউন্টেবল, ইউ উইল বি অনেস্ট, ইউ উইল বি ট্রুথফুল, ইউ উইল বি নো বায়াস উইদিন নেপোটিজম, ইউ উইল বি নো বায়াস উইথ করাপশন, ইউ উইল বি নো কমিটেড উইথ করাপশনস। এই ইস্যুসগুলি আপনার মধ্যে থেকে বাই ডিফল্ট ক্রিয়েট হবে, বাই ডিফল্ট ক্রিয়েট হবে। আমরা অফিসের মধ্যে বলি না যে ধরেন আপনার সামনে
দুই তিনজন কথা বলছে আপনার সাবঅর্ডিনেট, আপনি জানেন, আপনি তো ডেফিনেটলি তাদের সাথে কাজ করছেন, আপনি তাদেরকে বিভিন্ন কারণে মার্ক করেছেন। একজন এসে বলল যে আপনি এটা 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 এরকম এরকম ঘটনা হয়েছে। লাইন ম্যানেজার বলল যে আই ডোন্ট বিলিভ ইট। অন্য একজনকে জিজ্ঞেস করে, আমার অফিসে আমি, আমার মনে আছে আমার এরকম ইভেন্ট হয়েছে যে আমি একটু নর্মালি চেষ্টা করি, ট্রাই টু মাই লেভেল বেস্ট, যে মিথ্যে কথাটা একদম বিপদে না পড়লে মিথ্যে কথাটা বলি না। কোনো জায়গায় কিছু না বলতে চাইলে চুপচাপ থাকি, কথা বলি না। এবং আমার অফিসে যদিও, এবং আগের অফিসে ছিল কাকতালীয় ভাবে, এই অফিসেও আমার এটা এটা আমার মুভমেন্ট হয়েছে। তো যেটা হচ্ছে যে আমার রিপোর্টিং সিনিয়র যিনি, তিনি হচ্ছে কোনো কারণে অফিসে কোনো ইস্যুস হলো, সবার কথা জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে আমাকে ডাক দিবে, ডাক দিয়ে বললো যে এবার একটু বলো তো জাকির, ঘটনাটা আসলে কি হয়েছে। এবার আমি যখন বলি, মানে আমি যেটা বলি উনি এটাকে রুল অফ থাম মনে করে যে না, ঘটনাটা আসলে এরকম ঘটেছে। সো তা মানে এই যে মানে এই যে আমার উপর তার ট্রাস্টটা, বা আমার ভিতরে এই কনফিডেন্সটা ঢুকা যে আমি মিথ্যে কথা বলবো না, এটা কিন্তু স্লাইডলি আমাকে গভর্নেন্স এনশিওর করছে। আমার যদি অনেক টাকা থাকে আমার আশেপাশে, না আমি, এটা তো আমার টাকা না, এটা আমি নিব না। সো এটা কিন্তু আপনার গভর্নেন্সের ইস্যু। আমার আমার একজন আঙ্কেল ছিলেন, মানে উনি উনি এখন নাই। উনি প্রায় 6-7 বছর আগে মারা গেছে। তখন আমরা এই প্রফেশনাল লাইফে আসি নাই, তখনও এই সময় আরো 7-8 বছর আগে মনে হয়। তো উনার যেটা হতো, উনি প্রায় মাঝে মাঝে দেখতাম যে দুপুর বেলায় অফিস থেকে চলে আসতেন। তো বললাম যে কি ব্যাপার, আমি একদিন দেখা হয়েছে, কি ব্যাপার চলে আসছেন, বলে যে আমার তো ওপেন হার্ট করেছি, তো আমাদের আসলে ইলেকট্রিসিটির আজকে একটু প্রবলেম, আহ, ওই লিফটটা ঠিকঠাক করে অফিসে কাজ করছিল না। তারপরে আমার কলিগরা বললো যে আপনি চলে যান, হ্যাঁ আপনি চলে যান। আর জানো জাকির, আমি চলে আসলে তো ওদের জন্য ভালো হয়, ওরা গ্রুপ ওয়াইজ ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করতে পারে, বন্টন করতে পারে, আমি থাকলে একটু সমস্যা হয়, কারণ আমি ওইগুলিতে বাধা দেই। বাট দে আর রেসপেক্ট মি ভেরি ওয়েল। তারা আমাকে রেসপেক্ট করে, প্রপার ওয়েতে রেসপেক্ট করে। ইট ইজ ওয়ান অফ দ্য স্ন্যাপশট অফ গভর্নেন্স। মানে আপনার অ্যাকাউন্টেবিলিটিটা আপনাকে যদি রেকগনাইজ দেয়, ইট মিনস আপনি গভর্নেন্সটা ইনশিওর করেছেন। আমি শুরুতে বলেছি যে সবার ভিতরে যদি জাস্ট এই এই গভর্নেন্সটাকে এনশিওর করা যেত, তাহলে ইন্ডাস্ট্রি না, দেশের যে যাবতীয় যত সমস্যা, তার 95% কমে যেত। 5% ধরছি, কারণ বাই নেচার বা বিভিন্ন ইস্যুর কারণে 5% এরর হবেই, থাকবেই। 95% প্রবলেম সলভ হয়ে যেত। আপনি রাস্তায় ময়লা ফেলেন, আপনি আইসক্রিম খাওয়ার পর আপনার বাচ্চা আইসক্রিমের খোসা রাস্তায় ফেলে, শপিং মলের ফ্লোরে ফেলে, সেইটা খুঁজে বের করে বা সেইটা কালেক্ট করে বক্সে ফেলানোর জন্য আহ, ওখানে দুইজন লোক নিয়োগ করে। যদি আপনি রাস্তায় ময়লা না ফেলেন, তারা কিন্তু ওই ওই রাস্তা যদি ক্লিয়ার থাকে, তাহলে সেখানে কিন্তু রাস্তা পরিষ্কার করার জন্য লোক নেওয়ার দরকার নাই। গভর্নমেন্টের দুইজন লোক নিতে যত খরচ, সেটা অন্য জায়গায় ইউটিলাইজ করতে পারে, সেটা আপনার প্রয়োজনে ইউটিলাইজ করতে পারে। ইট ইজ লাইক এ চেইন। এই চেনটা যদি কোনোভাবে মানে নেওয়া যায়, আপনার ভিতরে নেওয়া যায়, তাহলে দেখবেন যে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে কখনো কোনো ধরনের কোনো ধরনের প্রবলেম হবে না। আমরা যত, আমাদের দেশে যত প্রবলেম আমরা এখন এনশিওর করি, আমরা বলি না এই জাতি সভ্য জাতি, এই জাতি, ওয়াই? এই শুধুমাত্র গভর্নেন্সটা এনশিওর যে জাতি যত বেশি করতে পারে, সেই জাতি তত বেশি অনেস্ট, সেই জাতি তত বেশি লয়াল, এবং সেই জাতি তত বেশি সভ্য ভদ্র জাতি হয়। গভর্নেন্স প্রত্যেকটা জায়গায় ইনভলভড, প্রত্যেকটা জায়গায়। একটা অফিসে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান থাকে, একটা অফিসে। যদি আমি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যদি বলি সচিবালয়, যদি বলি কোন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকে। হিন্দুরা হিন্দুদের ধর্ম, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম পালন করে আইসোলেটেডলি, এক্সক্লুসিভলি। বাট গভর্নেন্স কিন্তু তাদের সবার জন্য সেম ফেনোমেনা। সো ইন দিস রিগার্ড, গভর্নেন্স কিন্তু অনেক বেশি লোকজনকে কাভার করে। যদিও প্রত্যেকটা ধর্ম, যেই যতগুলি ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের মধ্যে গভর্নেন্সের এই সকল পয়েন্ট ইনক্লুড করা আছে। কারণ আপনি আমাকে দেখাতে পারবেন না, আপনি হয়তো বলবেন যে আমি মুসলিম,
আপনি দেখাতে পারবেন না হিন্দু ধর্মে বলেছে যে তুমি জীব হত্যা করো, হিন্দু ধর্মে বলেছে তুমি মিথ্যে কথা বলো, হিন্দু ধর্মে বলেছে তুমি পরের হক নষ্ট করো, হিন্দু ধর্মে বলেছে সুযোগ পেলে তুমি দুর্নীতি করো, হিন্দু ধর্মে বলেছে তোমার আত্মীয় যে পড়ালেখা কম পারলেও তাকে চাকরি দাও। কোনো ধর্মে বলেনি। সো আলটিমেটলি গভর্নেন্সটা সকল ধর্মের মধ্যে বলা আছে। আপনি সেগুলিকে যদি অ্যানালাইসিস করতে পারেন, নিজের ভিতরে নিতে পারেন, তাহলেই দেখবেন যে ইন্ডাস্ট্রিটা ভালো হয়ে যাবে। এখন আমরা পড়ছি, আমরা বলার চেষ্টা করছি গভর্নেন্স, যেখানে তিনটা জিনিস। একটা হচ্ছে সেট অফ রুলস, যে সেট অফ রুলস এর মধ্যে পলিসি আছে, প্রসেস আছে, অ্যাডভাইস আছে, স্পেসিফিকেশন আছে, স্ট্রাকচার আছে, রাইটস আছে, রেসপন্সিবিলিটি আছে, এগুলি এগুলি হচ্ছে সেট। একটা সেট, সেটটার সাথে আপনাকে পরিচয় করায় দেওয়া, এটা হচ্ছে সেকেন্ড অপশন। মানে আপনাকে বুঝানো যে তোমার রোল এটা, তোমার রেসপন্সিবিলিটি আর তোমার স্পেসিফিকেশন এটা, এ- বুঝানো। বুঝার পরে আপনি থাকবেন না, কেউ নাই কারো অবর্তমানে, সে শুধু নিজে নিজেকে নিজে নিজেকে বুঝাবে যে আমি এই কাজটা করা মানে আমি আমার আকীদা বা আমি আমার কমিটমেন্টের উপর বেস করে এই কাজটা করতে হবে, আমি এটাই করব। এর বাহিরে যেটা, সেটা আমার জন্য নবস, সেটা আমার জন্য ফলস, সেটা আমার জন্য আনফেয়ার, সেটা আমি করব না। কোন মানুষের ভিতরে এই কনসেপ্টটা বিল্ড করতে পারলেই, দ্যাট ইজ কল্ড গভর্নেন্স। সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড, মানে ধর্মীয় গাম্ভীর্যতার বাহিরে পৃথিবীর সবচেয়ে সবচেয়ে ভোল্ড অ্যান্ড পাওয়ারফুল ওয়ার্ড হচ্ছে গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্স আমাদের প্রাতিষ্ঠানিক চালচলন, প্রতিষ্ঠান চালানোর জন্য যে সকল নিয়ম নীতি আছে, সেই সকল নিয়ম নীতি যথাসাধ্য নিয়মে ফলো করা, এনশিওর করার প্রসেসটাকে বলা হয় কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সে এখানে উপকারিতার কথা বলা আছে, অনেকগুলি উপকারিতার কথা বলা আছে। আপনি শুধু এগুলি পড়ে যাবেন, যেখানে যে একটু আগে আমি যে যে কথাগুলি বলছি, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, কথা রাখা, তারপরে হচ্ছে প্রসেস ফ্লো রিলেট করা, নিজের মধ্যে কনফিডেন্ট রাখা, তারপরে হচ্ছে তাদের যে স্ট্যান্ডার্ড আছে সেগুলি ফলো করা, তারপরে হচ্ছে, কারণ আমরা এখন এই জায়গাটা যখন যাব, তখন আমরা আসলে প্রতিষ্ঠানের ডিসকাশন নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু আর ওই ব্যক্তি পর্যায়ের ডিসকাশনটাই আমরা আর থাকছি না, আমরা যাব প্রতিষ্ঠানের ডিসকাশন। তো ডিসকাশনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ডিসকাশনের ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্স বা গুড গভর্নেন্সটা আমাকে কিভাবে হেল্প করে, বা গুড গভর্নেন্সের ইম্পর্টেন্টনেস কি কি। দেখেন এখানে লেখা আছে, গুড গভর্নেন্স ইজ সো ইম্পর্টেন্ট স্পেশালি ইন দ্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাই দ্য ফলোইং ওয়েজ: FIs have an overwhelming dominating position in a financial system and are extremely important engines of bring economic growth, for which a banking system with good governance is extremely important. কারণ ইকোনমিক গ্রোথের ব্লাড বলা হয় কর্পোরেট গভর্নেন্সকে। ইকোনমিক ডেভেলপমেন্ট ব্লাড হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্টে ইকোনমিক গ্রোথের ব্লাড সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। ফাইন্যান্সিয়াল সিস্টেমটা যদি ঠিকঠাক করে কাজ না করে, কোনো একটা দেশের ইকোনমিক গ্রোথ ফুললি হিন্ড্রেন্ট হবে, ইকোনমিক গ্রোথটা পুরো ডিসরাপ্টেড হয়ে যাবে। আপনি হয়তো বলতে চাচ্ছেন, আমি একটা ফোন আসছে, আমি একটু ফোনটা ধরি। একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আহ, সবচেয়ে একটা একটা দেশের গ্রোথের জন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে ইঞ্জিন, চালিকা শক্তি, এবং গুড গভর্নেন্সটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের চালিকা শক্তি। এখন আপনার মনে হইতে পারে যে কোনো একটা দেশের ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে তো গভর্নমেন্ট কথা বলে চিল্লাফাল্লা করে, আমার মতো ব্যাংকের একটা ব্যাংক বন্ধ হইলে কি, না থাকলে কি, এটা কি খুব বেশি ইফেক্ট ফেলে ইকোনমির উপর? সত্যি এটার কোনো ইফেক্ট আছে? এটা যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেতে চাই, তাহলে ডেফিনেটলি আছে। সেটা কি? সেটা হচ্ছে, আপনি রমজানের সময়, ঈদের সময়, ঈদের একদিন ছুটির জন্য যখন বলে যে ব্যাংকগুলি বন্ধ থাকবে, দেখবেন যে হাউমাউ করে বিভিন্ন দল একসাথে মেসেজ দিতে থাকে, না ঈদের সময় এখন ব্যাংক বন্ধ করা যাবে না, ব্যাংক বন্ধ করলে আমাদের কর্মচারীদের বেতন দিতে পারবো না, আমাদের এলসি প্রসেস আসবে না, গুডস নামাইতে পারবো না, ব্যাংক বন্ধ করা যাবে না। তার মানে
যদি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা ইকোনমিক গ্রোথে এত বেশি ইফেক্টিভ না হতো, ইম্পর্টেন্ট না থাকতো, ক্রুশিয়ালিটিটা না থাকতো, সিগনিফিকেন্ট রোল না প্লে করতো, তাহলে একদিন দুই দিন বন্ধ থাকলে কোনো সমস্যা হওয়ার কথা ছিল পুরো টোটাল ইকোনমিতে? সমস্যা হওয়ার তো কথা ছিল না, কিন্তু বড় ধরনের সমস্যা হয়। এই জন্য আসলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে, ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কোনো একটা দেশের ইকোনমির গ্রোথের ক্ষেত্রে ইঞ্জিন বলা হয়। আর ফাইন্যান্সিয়াল সিস্টেমের সবচেয়ে বড় চালিকা শক্তি হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতিগুলি যদি আপনি প্রপার ওয়েতে মেনে চলেন, কর্পোরেট গভর্নেন্স এনশিওরটা করা হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠান বিভিন্ন কাজকর্মের জন্য অন্য 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 এজেন্সি নিয়োগ করে বা অন্যের সাথে অ্যাক্টিভিটি রোল প্লে করে। তাদের সাথে যদি আপনি প্রপার ওয়েতে প্রমিস বা কমিটমেন্ট রেখে কাজ করেন, কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করা হয়। সবকিছু মিলিয়ে আমাদের বিভিন্ন ধরনের পেমেন্ট অ্যাপ্লিকেশনস থাকে, বিভিন্ন ধরনের ক্লিয়ারিং এর চেকে পেমেন্ট থাকে, এলসির পেমেন্ট থাকে। আপনি যদি এগুলি প্রপার ওয়েতে, ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে প্রপার ওয়েতে ইনস্টলমেন্ট বেস অ্যাক্টিভিটিস গুলিতে যদি আপনি প্রপার ওয়েতে যেটা যে নিয়মে চলার কথা সেটা যদি সেই নিয়মে চালান, তাহলে এইটা আপনার প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক হবে। সবকিছু মিলিয়ে প্রতিষ্ঠান হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ট্রাস্টের ইস্যু। প্রতিষ্ঠান হচ্ছে ফাইন্যান্সিয়াল ট্রাস্টের ইস্যু। সো ফাইন্যান্সিয়াল ট্রাস্টের ইস্যুটা যেহেতু, সেহেতু এটাকে আমার একটু দেখা উচিত যে এটা আসলে কিভাবে ট্রাস্টটা ইনকার্ড করে, এইটা ট্রাস্টটা আসলে কিভাবে বিল্ড আপ করে, এটাকে আসলে বিল্ড আপ করে। ইয়েস, এটা ট্রাস্টটা বিল্ড আপ করে। আমাদের এখনকার সিচুয়েশনটা দেখলে আমরা আসলে এটা প্রপার ওয়েতে বুঝতে পারি যে আমাদের এই ট্রাস্টটা কিভাবে ক্রিয়েট করে এবং এটা সত্যিকার অর্থে কেমন ট্রাস্ট ক্রিয়েট আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রিতে। পাবলিক ট্রাস্টের জায়গাটা অনেক ছোট হয়ে গেছে। বিভিন্ন ব্যাংকে প্রবলেম দেখা দিচ্ছে, কাস্টমাররা প্রতিনিয়ত রাস্তায় নামছে, রেগুলেটরি অথরিটির সাথে তাদের বুমেরাং স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছে। শুধুমাত্র সবগুলি পাবলিক ট্রাস্টের জায়গাটা যদি কমে যায়, কেন কমে গেছে? কারণ আমাদের কর্পোরেট গভর্নেন্সে প্রবলেম ছিল। কর্পোরেট গভর্নেন্সে প্রবলেম কেমন ছিল? খুব লম্বা উদাহরণ না দিই, ছোট উদাহরণ দিই। ফাইলে কিছু নাই, সিকিউরিটি ঠিকঠাক করা নাই, তারপর আমি সেই লোনটা ডিসবার্স দিয়েছি। আমি এমডি, আমি হেড অফ সিআরএম, হেড অফ ক্যাড, আমি ডিএমডি, আমরা বুঝতে পারছি যে এটা ফান্ড ডাইভার্ট হচ্ছে, বাট আমরা কিছু বলি নাই। আপনার সেই কিছু না বলার কারণে পাবলিক কনফিডেন্সটা এখন লোয়ার লেভেলে চলে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইকোনমিক গ্রোথের জন্য ইঞ্জিন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে চালানোর জন্য চালাবে কারা? শেয়ার হোল্ডার, কাস্টমার যারা, তারা। তাদের যদি পাবলিক ট্রাস্ট বা কনফিডেন্সটা কম থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান ডেফিনেটলি কখনোই ভালো করতে পারবে না। তাহলে একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল পাবলিক ট্রাস্ট এবং কনফিডেন্সটাকে এনরিচ করার জন্য কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করাটা খুবই জরুরি, খুবই জরুরি। সাধারণত সাধারণত the interest of FI shareholders are opposed that of government of the regulator, sometimes which may not coincide with maximum shareholders value। অনেক সময় এমন হয় শেয়ার হোল্ডার যারা আছে, ব্যাংকে যারা কাস্টমার আছে, তাদের মতের বিরোধী গিয়ে রেগুলেটরের সাপোর্টে অনেক ধরনের ডিসিশন নিতে হতে পারে। এটা আসলে তাদের সুবিধার জন্যই, তাদের সুবিধার জন্য। আমরা একটা সময় হয়তো আমরা নিজেরা মনে করছিলাম যে পাঁচটা ব্যাংকে এক করা এটা আসলে কতখানি যুক্তিযৌক্তিক, ঠিক হবে কিনা। এক করার পরে এখন পলিসিগত কারণে আমরা হয়তো অনেকগুলি জায়গায় ইভ্যালুয়েশন করতে পারি না, বা মানে স্ট্রাকচারাল ওয়েতে নিতে পারি না। বাট যদি এরকম ডিসিশনটা না আসতো, তাহলে হয়তো ব্যাংকগুলির আলাদা আলাদা জায়গাগুলিতে তারা আরো বেশি প্রবলেম ফেস করতো, যেটা হয়তো এক করা এখন না। আমি বলছি না যে ইট ওয়াজ ওয়াইজ ডিসিশন, বাট এটা একটা ডিসিশন যেটা আসলে একটু চেঞ্জ করার। কর্পোরেট গভর্নেন্সে তো ল্যাপসেস ছিল, এতে তো আমরা কেউ যদি বলেন যে না এটা আমি মানি না, তাহলে দ্যাট ওয়াজ রং। কারণ কর্পোরেট গভর্নেন্সের আমাদের ল্যাপসেস ছিল, স্কেরসিটি ছিল বলেই আমাদের এই ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা এখন কমপ্লিটলি এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। যদি ল্যাপসেস না থাকতো, তাহলে আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এই জায়গায় এসে দাঁড়াতাম না। সিনিয়র থেকে জুনিয়র, জুনিয়র থেকে যেই লেভেলে যত জায়গায় যারা আছে, যদি শুধুমাত্র কমপ্লায়েন্স, মানে আমি যদি গভর্নেন্সটা এনশিওর করতে পারতাম, তাহলে আমার ইন্ডাস্ট্রিটা
একটা ভালো জায়গায় যেত, ভালো জায়গায় থাকতো। এমডি থেকে শুরু করে পরের পোস্টগুলি প্রত্যেকটা ইভেন্টে যে যার মতো করে ইউ হ্যাভ অ্যান অপশন, আপনার কাছে কিন্তু সুযোগ আসে। আপনি সেই সুযোগটা নিলেই আপনার আসলে আপনার গভর্নেন্সের জায়গাটায় কমিটমেন্টটা ব্রেক করেছেন। এমডি চিন্তা করে যে এই 3 বছরের পরে আমার আবার রিনিউ করতে হবে, সুতরাং বোর্ড অফ ডিরেক্টরস এর কোনো ফাইল যদি বুঝতে পারছি যে এটা সাসপিশিয়াস, না এটা পাস পাস করাই দিই, তাহলে আবার পরের বছর তারা আমাকে আবার রিনিউ করবে না। এমডি গভর্নেন্সে মার খালেন, পুরো প্রতিষ্ঠানকে ডুবালেন। একজন একজন সাব স্টাফ একটা দলিল বা কোনো জায়গায় পড়ে আছে যে না আমি এটা ডিমলিশ করে ফেলি বা এটা রাখার দরকার নাই, কর্পোরেট গভর্নেন্সে আপনি ল্যাপসাস করলেন। হুম। এইটা আপনাকে দেখা গেল যে আপনার পার্সোনাল ইন্টিগ্রিটিতে প্রবলেম করবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ইনঅ্যাবিলিটি অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে মানে সাস্টেনেবিলিটিটা আছে সেটাকে ব্রিচ করবে। সবকিছু মিলিয়ে মানে ইচ অ্যান্ড এভরি পার্ট, কোন একটা কান্ট্রির ইচ অ্যান্ড এভরি পার্টে গভর্নেন্সের প্রয়োজনীয়তা রয়েছে। গভর্নেন্স ঠিক থাকলে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের গ্রোথ ভালো থাকবে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রফিট বাড়বে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রেগুলেশনসের যে নিয়ম নীতি আছে সেগুলি ফলো করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। সো কর্পোরেট গভর্নেন্সের আমার মনে হয় মানে গুরুত্ব, এত কথা বলার পরে আপনি যদি মনে করেন যে আমি নিজের মতো করে লিখবো, ইউ হ্যাভ টু রাইট ইট দ্যাট ওয়ে। গভর্নেন্স নিয়ে আমি বেশি কথা বলার কারণ হচ্ছে স্কোর সাবজেক্ট, তো এটা আপনি বানাতে গেলে যেদিকে যাবেন, যেদিকে আপনি মুভ করতে যাবেন, যাতে আপনি এটা নিজের মানে এমন একটা আইডিয়া জেনারেট থাকলো নিজের মাথায়। আমাদের কিন্তু প্রশ্ন করে হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, নর্মাল কর্পোরেট গভর্নেন্স মানে কি? আমি কিন্তু অ্যান্সার দিতে পারি না, বিলিভ মি, আমি আপনি আমরা অনেকেই অ্যান্সার দিতে পারি না কিন্তু। যে কর্পোরেট গভর্নেন্স মানে কি, এটা শুনি বিআইবিএম এর ট্রেনিং গেলে সবচেয়ে বেশি ওয়ার্ড ইউজ করা হয় কর্পোরেট গভর্নেন্স নিয়ে। এনশিওর করেন বিএবিএম যারা ব্যাংকিং নিয়ে থিসিস করে, অ্যানালাইসিস করে, প্লিজ এনশিওর কর্পোরেট গভর্নেন্স, প্লিজ এনশিওর কর্পোরেট গভর্নেন্স। আমরা পাত্তা দিই না, বেল দিই না, বা আমরা ওরকম চিন্তা করি না। বাট না, এটা হচ্ছে কোর পয়েন্ট। 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্স অফ কর্পোরেট গভর্নেন্স, 2 নম্বর প্রশ্ন হচ্ছে হাউ কর্পোরেট গভর্নেন্স শুড বি অ্যাচিভড ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কর্পোরেট গভর্নেন্সটা কিভাবে এনশিওর করা যায়। তাহলে একটা ফাইন্যান্সিয়াল, এবার আমরা ফোকাস করব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য। একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কারা কারা আছে? বোর্ড আছে। প্রথম পয়েন্ট বলছে যে কোনো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করার জন্য বিভিন্ন ধরনের টেকনিক আছে। ফার্স্ট অফ অল ডাইভার্সিফাইড বোর্ড, বোর্ডটাকে ডাইভার্সিফাইড করতে হবে। আমার দাদা বোর্ডে ছিলেন, দাদার দাদা বোর্ডে ছিলেন, আমি তার নাতি হিসেবে বোর্ডে আসছি। আমি ব্যাংকিং এর জানি না, বাট আমি বোর্ডে থাকবো, বোর্ড অফ ডিরেক্টরস। নো, কর্পোরেট গভর্নেন্স শুড নট বি এনশিওরড। সো ডাইভার্সিফাইড বোর্ড লাগবে, মানে যারা ব্যাংকিং ফাইন্যান্স নলেজেবল বা এই জায়গাগুলিতে ডিসিশন নিতে পারবেন, ভ্যালুটা বুঝতে পারবেন, তাদেরকে বোর্ডে ইনক্লুড করতে হবে। সব একসাথে ডাক্তার, সব একসাথে ইঞ্জিনিয়ার, সব একসাথে পলিটিশিয়ান নিলে লেজে গোবরে অবস্থা হবে। 2 নম্বর, রিভিউ দ্য বোর্ড রেগুলেটরি ফর এ ডাইভার্স বোর্ড অফ টু ওয়ার্ক ইফিসিয়েন্সি, রেগুলার ইভ্যালুয়েশনস আর ইম্পর্টেন্ট। মানে বোর্ডে যারা থাকবে, যে নিয়ম নীতিগুলি তাদেরকে ফলো করার কথা বলা হয়েছে, সেই নিয়ম নীতিগুলি তারা ফলো করবে, এটাকে বলা হয় রিভিউ দ্য বোর্ড রেগুলারলি। বোর্ড রেগুলার ব্যাংকের বিভিন্ন নিয়ম নীতি, বিভিন্ন প্রসেস রিভিউ করবে। একটা মিটিং দিলাম, 3 মাসের মধ্যে কোনো মিটিং নাই, কারো কারোর সাথে যোগাযোগই নাই, তাহলে প্রতিষ্ঠান যে কোনো রকম আনফেয়ার মিনসের অ্যাক্টিভিটি অ্যাডাপ্ট করতে পারে। ডিরেক্টরস ইন্ডিপেন্ডেন্স, এটা বলছে ডাইভার্সিফাইড, এটা বলছে ডিরেক্টরস ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। মানে একজনের সাথে মিলিয়ে আমি যেটা বলছি এটাই শুনতে হবে, চেয়ারম্যান যেটা বলছে সকল ডিরেক্টর সেটা মানবে না, তাদেরকে স্বাধীন হয়ে কাজ করতে সুযোগ দিতে হবে। যদি স্বাধীন হয়ে কাজ করতে সুযোগ দেওয়া যায়, তাহলে আমরা কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করতে পারবো। অডিটর ইন্ডিপেন্ডেন্স, যারা অডিট করবে আপনার প্রতিষ্ঠানে, ইন্টারনাল এক্সটার্নাল অথবা হাইব্রিড অথবা অন্য কোনো, কারণ অডিট ফাইনালি আপনার প্রতিষ্ঠানের সত্যিকার অর্থে কি অবস্থা সেটা দেখবে। সেইটা যদি আপনি প্রপার ওয়েতে এনশিওর করতে পারেন, অডিটররা ওদের ওদের মতো করে ডিপ ডাউন করবে, ডিপ ডাউন করবে যে কোথায় কোথায় প্রবলেম আছে সেগুলি অ্যানালাইসিস করা। আপনারা সেটা নিয়ে পরে ডিসিশন নেবেন, পরে বসবেন যে আমরা
কোনটাকে কোনটাকে কতটুকু সাপোর্ট নেব, কোনটাকে কতটুকু প্রায়োরিটি দিব, কোনটার উপর কতটুকু গুরুত্ব দিব। সো যারা অডিটর থাকবেন তাদের ইন্ডিপেন্ডেন্সিটার দিকে খেয়াল রাখতে হবে। সো ইন্ডিপেন্ডেন্সিটা কর্পোরেট গভর্নেন্সের জন্য খুব কি পয়েন্ট। In terms of independency, it is depends on your auditor, depends on your director, managing director and other. সবাইকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ দিতে হবে। ডেফিনেটলি তাদেরকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ দিতে হবে যারা বিভিন্ন নিয়ম নীতির মাধ্যমে আবদ্ধ। যারা কোনো নিয়ম নীতির মধ্যে আবদ্ধ না, তাদের কিন্তু আবার ইন্ডিপেন্ডেন্সি দিলে কিন্তু খবর আছে। যাদের কোনো নিয়ম নীতি নাই, নিয়ম নীতি ফলো করার কিছু নেই, তাদেরকে যদি ইন্ডিপেন্ডেন্সি দিয়ে দিয়ে দেই তাহলে কিন্তু আপনার প্রতিষ্ঠানের 12টা বাজায় দিবে। সো এটা একটু এনশিওর করতে হবে। ট্রান্সপারেন্সি আমরা জানি, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি টু অ্যানাদার ওয়ার্ড, তিনটা ওয়ার্ড বলেছি যেটা আপনি সবসময় একটু মাথায় রাখবেন। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, আরেকটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্সি, ইন্ডিপেন্ডেন্ট হওয়া। তিনটা পয়েন্ট একটু ভালো যদি মাথায় রাখতে পারেন, কর্পোরেট গভর্নেন্সটা আপনাকে আপনার বোঝাটা ইস্যু হবে, সোজা হবে। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহিতা, আমি যা করছি সেটা ঠিক করছি কিনা অন্য কেউ জিজ্ঞেস করলে যাতে বলতে পারি। ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, এটার মধ্যে কোনো ঝুট ঝামেলাকে আমি অ্যাড করব না। আর ইন্ডিপেন্ডেন্স নিয়ে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দিতে হবে। স্বাধীন মানে এমন স্বাধীন না, আমাকে নিয়ম নীতির মধ্যে স্বাধীনভাবে কাজ করতে সুযোগ দিতে হবে। একটা প্রতিষ্ঠানে কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করার জন্য আরেকটা খুব কি পয়েন্ট আছে, সেটা হচ্ছে শেয়ার হোল্ডার্স রাইট। আপনি জানেন শেয়ার হোল্ডাররাই হচ্ছে প্রতিষ্ঠানের প্রাণ, তাদের কন্ট্রিবিউশনে প্রতিষ্ঠানটা স্ট্যান্ড বাই হয়েছে। সুতরাং শেয়ার হোল্ডারদের অ্যাক্টিভিটিসটাকে, শেয়ার হোল্ডারদের রাইট যেটা যেখানে আছে সেটা এনশিওর করতে হবে, তাহলে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করা যাবে। রিস্ক ম্যানেজমেন্ট, প্রতিষ্ঠানের যেই যেই জায়গায় রিস্ক আছে সেই জায়গাগুলিকে এনশিওর করতে হবে যে যেই রিস্ক যেখানে আছে যতটুকু কম বেশি এই রিস্কটা যাতে মিটিগেট করা যায়, বা মিটিগেট করার যত ব্যবস্থা আছে তত ব্যবস্থা একসাথে নিতে হবে। অ্যাডিকুয়েট ডিসক্লোজার, ডিসক্লোজার মানে ইনফরমেশন ডিসক্লোজ করা। আমার প্রতিষ্ঠানের গত বছর এত লাভ করেছে, এত লস করেছে, আমার ব্লক ফান্ড আছে এত, আমার লোন ডিফল্ট আছে এত, আমার রাইট অফ সেট অফে আছে এত, এগুলি ডিসক্লোজ করা। তাহলে আপনি যদি প্রপার সত্যিকার অর্থে সত্যিকার ইনফরমেশন ডিসক্লোজ করেন, তাহলে যারা এই প্রতিষ্ঠানের পরবর্তী শেয়ার হোল্ডার হবে, এই প্রতিষ্ঠানের সাথে লং টার্ম বিজনেস রিলেশনশিপে যাবে, দে উইল বি অ্যাওয়ার। আপনি যদি প্রপার ওয়েতে ডিসক্লোজ না করেন, যে ইনফরমেশনগুলি ডিসক্লোজ করা দরকার সেগুলি যদি প্রপার ওয়েতে না করেন, তাহলে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে অন্য কেউ যদি কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টের প্ল্যান করে, তাহলে সে লুজার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের প্রচুর পরিমাণ শেয়ার বাজারে দেখা যায় যারা জেড ক্যাটাগরি শেয়ার কোম্পানি, তাদের এমন অনেক কোম্পানি আছে যেমন জিল বাংলা কি জানি একটা আছে, সুগার কি জানি একটা আছে, এদের নাকি শুধু একটা ব্যানার আছে, কিন্তু এরা কিন্তু একটা শেয়ার মার্কেটে একটা বড় ধরনের শেয়ারের পার্টিসিপেশনে রয়েছে। সো আমি যদি নিউজ না পাই জিল বাংলা আসলে একটা ব্যানার ছাড়া কিছু নাই, এটা যদি আমি নিউজ না পাই তাহলে আমি জিল বাংলা শেয়ার কিনলে তো আমি লসে পড়বো। এই জন্য যে কোনো প্রতিষ্ঠানের অ্যাডিকুয়েট ডিসক্লোজার, ইনফরমেশন ডিসক্লোজার রাখাটা খুব জরুরি, এবং এটা থাকাটা খুব জরুরি। শেয়ার হোল্ডারের সাথে সাথে আমরা স্টেক হোল্ডারের কথা বলতে পারি। হোয়াট ইজ দ্য, ক্যান ইউ এনি, যে কোনো একজনকে একটু বলতে পারেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেয়ার হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেয়ার হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার? আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, আমরা প্রতিষ্ঠানের কি শেয়ার হোল্ডার না স্টেক হোল্ডার কোন একটা ব্যাংকের? স্টেক হোল্ডার। স্টেক হোল্ডার, ভেরি গুড, স্টেক হোল্ডার। ইয়া, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন শেয়ার হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার? শেয়ার হোল্ডার হচ্ছে যারা প্রতিষ্ঠানের মালিকানার সত্ত্ব কিনেন, অর্থাৎ শেয়ার কিনে যারা মালিকানার সত্ত্ব লাভ করেন তাদেরকে শেয়ার হোল্ডার বলে। স্টেক হোল্ডার হচ্ছে ওই প্রতিষ্ঠানের লাভ লস সকল কিছু যারা ভোগ করেন, যারা লাভ লস ক্রিয়েটে সহযোগিতা করেন, তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার। শেয়ার হোল্ডার স্টেক হোল্ডারের একটা পার্ট, এমপ্লয়িরা স্টেক হোল্ডারের একটা পার্ট। যারা আপনারা ধরেন থার্ড থার্ড পার্টি থেকে সার্ভিস নিচ্ছেন, দে আর অলসো স্টেক হোল্ডার অফ ইউর ব্যাংক। সো শুধু শেয়ার হোল্ডারদের রাইটের দিকে খেয়াল রাখলে হবে না, স্টেক হোল্ডারদের রাইটের দিকেও খেয়াল রাখতে হবে। সেটাকে একটা পয়েন্ট আপনারা নতুন করে অ্যাড করবেন।
সো আমাদের আরো নতুন পয়েন্ট অ্যাড হবে এখানে, যে আছে আপনারা যখন লিখতে যাবেন যে কোনো একটা প্রতিষ্ঠান, আমি কিন্তু একটু পরে ধরবো এই প্রশ্নটা, হ্যাঁ, আপনাদেরকে জিজ্ঞেস করব, যে কোনো একজন আমাকে একটু অ্যান্সার দিবেন, যে কোনো একটা প্রতিষ্ঠান ফাইন্যান্সিয়াল মানে কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করতে হলে কি কি করতে হবে। এক নাম্বার এক নম্বর হচ্ছে বোর্ডটা ডাইভার্সিফাইড হতে হবে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। দুই নাম্বার, বোর্ডের যে রেসপন্সিবিলিটি আছে তারা সেটা রেগুলার রিভিউ করতে হবে, দুই নাম্বার। তিন নম্বরে হচ্ছে ডিরেক্টরস যারা আছে তাদেরকে ইন্ডিপেন্ডেন্সি দিতে হবে, স্বাধীনতা দিতে হবে। চার নম্বরে হচ্ছে অডিটরদেরকে ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে। পাঁচ নাম্বার হচ্ছে, এটা যদিও এখানে নাই আমি নতুন করে অ্যাড করছি, আচ্ছা, পাঁচ নাম্বার এখানে হচ্ছে ট্রান্সপারেন্সি মানে এনশিওর করতে হবে। ছয় নম্বর হচ্ছে শেয়ার হোল্ডার্সদের রাইট এনশিওর করতে হবে। সাত নম্বর হচ্ছে স্টেক হোল্ডারদের রাইটটা এনশিওর করতে হবে। প্রতিষ্ঠানে যত জায়গায় রিস্ক আছে সেটা মিটিগেট করার জন্য ব্যবস্থা করতে হবে, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। তারপরে হচ্ছে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটিটা এনশিওর করতে হবে। মানে অ্যাডিকুয়েট ডিসক্লোজার প্রপার ওয়েতে থাকতে হবে, অ্যাডিকুয়েট ডিসক্লোজার থাকতে হবে। প্রতিষ্ঠানের ইন্টারনাল যারা সিনিয়র ম্যানেজমেন্ট আছে তাদেরকে অ্যাকাউন্টেবল হতে হবে। প্রতিষ্ঠানের যে কোনো ধরনের যে কোনো ধরনের রুলস রেগুলেশনস, যেটা ইন্টারনাল এক্সটার্নাল রুলস রেগুলেশনস আছে, সেগুলি যথা নিয়মে ফলো করতে হবে। 10টা পয়েন্ট বলেছি, কেউ একজন বলতে পারেন যতগুলি মনে হয় বলেন। আচ্ছা, একটু একটা ক্লু দিয়ে দিই, যখন আমি কোনো প্রশ্নে বলবো আপনাদেরকে, কোনো ক্লাসে কোনো প্রশ্ন বলবো যে এটা একটু আপনারা কেউ একজন বলেন, ইট উইল ট্রিটেড বাই ইয়োর সেলফ অ্যাজ এ হাইলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে ওটা নিয়ে পরীক্ষা প্রশ্ন ফ্রিকুয়েন্টলি আসছে এবং আপনাদের সময় আসার সম্ভাবনা অনেক বেশি। সো এনিওয়ান, কুড ইউ প্লিজ, কোনো একটা প্রতিষ্ঠানে কর্পোরেট গভর্নেন্সটা এনশিওর করতে গেলে প্রতিষ্ঠানের কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট লাগে দেখে বলতে পারেন, স্লাইডটা ওপেন আছে, যার আমি যতগুলি মনে হয় প্লিজ। বলছি ভাইয়া, ডাইভার্সিফাইড বোর্ড, তারপরে রিভিউ দা বোর্ড রেগুলেটরি, তারপরে ডাইরেক্টরস ইন্ডিপেন্ডেন্স, অডিটরস ইন্ডিপেন্ডেন্স, শেয়ার হোল্ডার রাইটস, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং এডিকুয়েট ডিসক্লোজার। এডিকুয়েট ডিসক্লোজার, আরেকটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। ভেরি গুড। আপুর নাম কি? আফসানা ভাইয়া। আফসানা আপু, ভেরি গুড। আফসানা আপু, ভেরি গুড, ভেরি গুড, ট্রিমেন্ডাসলি ডান ওয়েল। দেখেন, আমি বলেছি যে মানে প্রথমে আমি কি ওনাকে একটা কনফিডেন্স, যিনি বলার চেষ্টা করেছেন, আমি ওনাকে একটা কনফিডেন্স দিয়েছি যে স্লাইডটা ওপেন আছে। এটা কিন্তু বড় ধরনের একটা কনফিডেন্স, আপনি যখন কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছেন, যে আপনার সামনে স্লাইড আছে, সুতরাং আপনি তো এটা বলে বলে দেখে দেখে বলতে পারবেন। ওকে, she was continuing with diversified board, review the board, directors independence, auditor independence, ট্রান্সপারেন্সি পর্যন্ত আসার পরে উনি নতুন পয়েন্ট নিচে অ্যাড করেছে, মানে এগুলি কিন্তু উনি স্লাইডের সাথে সিরিয়াল করেছে। করার পর ট্রান্সপারেন্সির পরে চলে আসছে অ্যাকাউন্টেবিলিটি, তারপরে শেয়ার হোল্ডারদের সাথে চলে আসছে স্টেক হোল্ডার, তারপরে স্টেক হোল্ডারের পরে চলে আসছে রেগুলেশনস, তারপরে এডিকুয়েট ডিসক্লোজার। এটার মানে হচ্ছে শি ওয়াজ অ্যাক্টিভ অ্যান্ড অ্যাটেন্টিভ ইন ক্লাস। এটার মানে হচ্ছে, যিনি এই প্রশ্নটা আমি যদি পরীক্ষার সময় বলি অথবা আরো 15 দিন পরে বলি, আপনারা যারা আজকে জয়েন করেছেন, এদেরকে আমি যদি বলি যে ওই দিন আমরা একটা ক্লাস করেছিলাম, আফসানা আপু আপনি কতগুলি পয়েন্ট বলেছিলেন, কার সবচেয়ে বেশি পয়েন্ট মনে আছে? আফসানা আপা উইল বি দা ফার্স্ট ওয়ান যিনি বলবো যে আমার বেশি পয়েন্ট মনে আছে, বিকজ উনি এটা বোল্ডলি বলেছেন। সো ইউ এভরিওয়ান প্লিজ, যখন কোনো কোয়েশ্চেন, যখন কোনো ডিসকাশন হবে, কারণ এটা তো আমাদের প্রাইভেট গ্রুপ, আমার সাথে আমরা তো নিজেরা নিজেরা, এখানে তো ধরেন অন্য সিনিয়র কোনো স্যার নাই যে আপনি রং একটা অ্যান্সার দিলে কোনো প্রবলেম হবে, আমরা নিজেরা ডিসকাস করব, ভয়েস রেজ করব, কারো কোনো ইস্যুস থাকলে সেটা নিয়ে কথা বলবো, তাহলে এটা আপনার জন্য একটা ফ্রুটফুল রেজাল্ট দিবে, আপনাকে ক্যারি ফরওয়ার্ড করতে সহযোগিতা করবে। এবং আপনার, কারণ আমরা যত আলোচনা করেছি নিয়ার অ্যাবাউট হোয়াট ইজ কর্পোরেট গভর্নেন্স, ডেফিনেশনটা বলেছি 20 মিনিট, যেটা হয়তো আমি চাইলে 2 মিনিটও বলতে পারি। একটা প্যারা আছে, প্যারাই তো একটা এরকম 3-4 লাইনের একটা প্যারা, কর্পোরেট গভর্নেন্সের, যেটা ছোট্ট একটা প্যারা ছিল, আমি তো 2 মিনিটে এটা রিডিং পড়ে দিলে যে এটা এটা এটা। আমি এত দিকে মুভ করার কারণ হচ্ছে, আমি আপনাকে কেস স্টাডির জন্য রেডি করছি, আমি আপনাকে আইডিয়া জেনারেট করার জন্য রেডি করছি, আমি আপনাকে রেগুলার অ্যাক্টিভিটিজের বাইরের জিনিসগুলিকে মাথায় নেওয়ার প্র্যাকটিস করছি, যেটা আমার দেখা গেল যে লিখতে গেলে অন্য অন্য পার্টগুলিতে হেল্প করবে। আমরা দুইটা প্রশ্নেই থাকবো আজকে।
3 নম্বর প্রশ্ন হচ্ছে ভ্যাসেল প্রিন্সিপাল, হোয়াট আর দ্য ভ্যাসেল প্রিন্সিপালস ফর অ্যাচিভিং কর্পোরেট গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা আলাদা, এটা আলাদা। মানে এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে ভ্যাসেল প্রিন্সিপালস বরাবর, সরাসরি আসবে যে হোয়াট আর দ্য ভ্যাসেল প্রিন্সিপাল। এটা কিন্তু আপনি বানাইতে পারবেন না। মানে এই প্রশ্নে যেমন আমি আর আফসানা আপা মিলিয়ে 2-3টা পয়েন্ট নতুন করে অ্যাড করেছিলাম, অ্যাকাউন্টেবিলিটিটা অ্যাড করেছিলাম, রেগুলেশনসটা অ্যাড করেছিলাম, স্টেক হোল্ডার রাইটটা অ্যাড করেছিলাম, এখানে এগুলি কিন্তু করা যাবে না। তারা বলেছে ভেসেল প্রিন্সিপাল আছে 13টা, আপনাকে 13টাই লিখতে হবে। এখন এই 13টার মধ্যে 9টা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি আমাদের আলোচনা আজকের। মানে কোন একটা প্রতিষ্ঠান কিভাবে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করবে, এটা আসলে ব্যাসেলের যে প্রিন্সিপালস আছে সেগুলি ফলো করলেই হয়। তাহলে ওখানে আছে 13টা, আমরা যে 9টা পড়েছি সেই 9টাকেই 13টার এখানে ছোট ছোট পার্টে ভাগ করেছে। এটা আপনাদের পড়া, নিজেরা পড়বেন, বাট এটা পরীক্ষায় আসে। আর এইটুকু থেকে আমরা নেক্সট দিন থেকে পড়বো, 4 থেকে নেক্সট দিন পড়বো। নেক্সট ক্লাসে 4 নম্বর পয়েন্ট থেকে পরবর্তী ডিসকাশনে যাব আমরা। সো 1, 2, 3 এই 2টা প্রশ্ন, 3টা প্রশ্ন আপনারা একটু নিজেরা একটু রিভিউ করে নেবেন। আমি স্লাইড শেয়ার করলে এটার সাথে একটু জাস্ট অ্যালাইন হয়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের খুব বেশি প্রবলেম হবে না ইনশাল্লাহ। সো আমরা জিএফআই ক্লাসটা এখন হোল্ড করব, মানে শেষ করব। আমরা আসরের নামাজের জন্য 7-8 মিনিট বা 10 মিনিটসের একটা বিরতি দিব। 5টা 15-তে আমাদের পরের ক্লাসটা শুরু হবে। পরের ক্লাসটা হচ্ছে শরিয়া বেস ব্যাংকিং, সম্ভবত, আমি নট শিওর। পরের ক্লাসটা কি, শরিয়া বেস ব্যাংকিং এ থাকবে হয়তো। শরিয়া বেস ব্যাংকিং আমরা 5টা 15-তে শরিয়া বেস ব্যাংকিংটা স্টার্ট করব। 10 মিনিট আপনারা এর মধ্যে আসরের নামাজটা সবাই যারা নামাজ পড়বেন তারা কমপ্লিট করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।